আসসালামু আলাইকুম। মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের সেশনের আলোচনার বিষয়বস্তু হবে যে এক্সাম হল প্যানিক কিভাবে কমাবো। আহ, আলোচনার বিষয়বস্তুটা আমার মনে হয় না গুরুত্বপূর্ণ কতটা এটা আমাকে বলতে হবে, কারণ তুমি আমাদের প্রত্যেকের লাইফে যারা স্ক্রিনের পাশে আসো প্রত্যেকের লাইফে এমন অনেকটা এক্সাম হয়েছে যেই এক্সামে কেমনে কেমনে জানি একটা ম্যাথ ভুল গেল, তারপর হঠাৎ করে মনে হচ্ছে বুকটা ধুকধুক করতেছে, হ্যাঁ, মাথাটা ঘামতেছে বা খুব জোরে কানটা টা করে একটা তালি লাগে গেল, একটু সাউন্ড পাচ্ছি, কি করতেছি কি না করতেছি, একটা ম্যাথ কাটলাম তারপর একটা ম্যাথ কাটলাম, কি দাগাইলাম কেন দাগাইলাম, পুরো এক্সামটা শেষ। এই প্যানিকটা এক্সামের মাঝে হইতে পারে, মেজরিটি অফ দ্য টাইম এক্সামের লাস্ট আওয়ারে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, এবং অনেক সময় এমনও হয় এক্সাম হলে শুরুতে ঢুকেই এক্সাম হলের প্রথম কোশ্চেনগুলো দেখেই প্রথম এক দুইটা কোশ্চেনের দিকে অ্যাটেম্প করে যখন আমি পাই না, তখন এই প্যানিকটা আমার লাইফে চলে আসে। তো এক্সাম হল প্যানিক ইজ এ রিয়েল সিচুয়েশন। এখন প্যানিকের দুইটা টাইপ আছে। একটা হইলো যে বেসিক হিউম্যান প্যানিক, যে অ্যাজ এ হিউম্যান বিং তুমি অনেক সিচুয়েশনে প্যানিক করবাই, এটা খুব স্বাভাবিক, তুমি মানুষ, তুমি কোনো রোবট না। আরেকটা হলো অনেকে আছে প্যানিক ডিসঅর্ডার। ওরা হলো প্যানিক ডিসঅর্ডারে যখন তোমার প্যানিক উঠবে তুমি হাইপার ভেন্টিলেট করবা, যে নিঃশ্বাস নিতে পারবো না, অনেক জোরে করবা, ঘামবা, ঠিক আছে, ওটা অ্যাকচুয়াল একটা প্যানিক অ্যাটাক, এটাকে বলা হয় প্যানিক অ্যাটাক। এটা একটা মেডিকেল কন্ডিশন, দিস ইজ নট এ স্কোপ অফ আলাপ আলোচনা, এটা একটা মেডিকেল কন্ডিশন অ্যান্ড এ সাইকোলজিস্ট অথবা একজন নিউরোলজিস্ট অথবা একজন সাইকিয়াট্রিস্ট এই ব্যাপারে তোমাকে হেল্প করবে, নট মি। সো যদি তোমার প্যানিক ডিসঅর্ডার থাকে, প্যানিক ডিসঅর্ডারের লক্ষণ অনলাইনে দেখবা, বা তোমার যদি মনে হয় যে তোমার প্যানিকটা খুব র্যাপিডলি হয়, ভিডিও অফ করবা ভাই, ডাক্তারের কাছে যাও। অবশ্যই মনে রাখবা যে কোনো যদি একটা আন্ডারলাইং রিজন থাকে, সেটা অবশ্যই আমার এই কাউন্সিলিংয়ে শেষ হবে না, আমার এই সেশনে এটা সলিউশন নাই। সো রোগ থাকলে রোগ পুষতে হবে না, রোগ আগে চিকিৎসা করে ঠিক করতে হবে। এখন আসি বেসিক হিউম্যান প্যানিক। আমাদের আলোচনাটা আজকের হলো বেসিক হিউম্যান প্যানিক নিয়ে, যে যখন পরীক্ষার হলে হঠাৎ করে মাথা কাজ করা অফ করে দেয়। প্রথম সেটা হলো ব্রেক মেথড। যখনই তুমি দেখবা যে তোমার হার্ট রেট বাড়া গেছে, তুমি একটা ব্লান্ডার ঘটাইছো, যে একের উত্তর 3-এ দাগাইছো, 4টা এমসিকিউ ভুল দাগাইছো, একটা ম্যাথের উত্তর মিলে নাই, সবাই দেখছো 10, তুমি দেখছো 5, তুমি লাস্টে দেখলা 10 মিনিট টাইম আছে, তোমার এখনো সৃজনশীল বাকি একটা। ওই মোমেন্টে প্রথম যেই কাজটা করতে হবে, এটা হলো তোমার খাতা, এটা হলো কলম। ফুল ব্রেক নিয়ে তাকাইতে হবে, অর্থাৎ খাতা কলম সাইডে, নাক দিয়ে জোরে নিঃশ্বাস নেব, মুখ দিয়ে জোরে ছাড়বো, খাতা কলম সাইডে রাখবো, 1 থেকে 2 মিনিট অন্য সাইডে তাকাবো। আমার পরীক্ষা নিয়ে আমি চিন্তাও করব না, আমি মাথাকে বুঝাবো, বস আপনি আসছেন এই এক্সামটা দেখতে, চলো দেখি কে কী করতেছে। দেখলাম, তুমি দেখবা ব্রেন ততক্ষণে 1 মিনিটে নিজেকে সামলায় ফেলছে। 1 মিনিট হইতে পারে, 2 মিনিট হইতে পারে, 3 মিনিট হইতে পারে, 5 মিনিটের বেশি না নিঃসন্দেহে। এই টাইমটুকু ব্রেনকে দিবা, ও জাস্ট যাতে ধাক্কাটা প্রসেস করে যে ঘটনা একটা ঘটায় ফেলছি। দেন বিসমিল্লা বলে তোমার সৃষ্টিকর্তার নাম নিয়ে সুন্দর মতো আবার খাতা কলমটা নিয়ে এবার চিন্তা করবা যে যেই ব্লান্ডারটা আমার ঘটছে, প্যানিকের মূল রিজনটা কী ছিল, ম্যাথ ভুল করছি বা সৃজনশীল বাকি আছে, এই মূল রিজনটাতে অ্যাট দিস পয়েন্ট হোয়াট শুড বি মাই বেস্ট কোর্স অফ অ্যাকশনস। যে এই মোমেন্টে আমি 4টা এমসিকিউ ভুল লাগাইছি, এই 4টা এমসিকিউর অ্যান্সার আমি চেঞ্জ করতে পারবো না, আগামী কোনোটাতে যাতে আমার একটা ভুল না যায়। আমি একটা ম্যাথের অ্যান্সার ভুল করছি, আচ্ছা ঠিক আছে, এই ম্যাথটা কাটে দিয়ে আমি কি ম্যাথটা করতে পারবো কিনা, যদি না করতে পারি তাহলে এই ম্যাথটা থাক, যদি পার্শিয়াল পাই পাই, অথবা এটার অ্যান্সার যদি সময় থাকে অন্য একটা ম্যাথ করবো। আচ্ছা ঠিক আছে, আমার সৃজনশীল বাকি আছে পুরো একটা, এখন সৃজনশীলটা কীভাবে লেখা যায়, গ নাম্বারটাতে কোন কোন ইনফো দিব, ঘ নাম্বারটাতে কোন কোন ইনফো দিব, অর্থাৎ আন্ডারলাইং রুটটাকে তারপর ফাইটিংয়ে নিয়ে আসতে হবে। এরপরে মেথডটা কি, হোয়াট ইজ দ্য মেথড। এক্সাম হলে অ্যাকচুয়ালি প্যানিকটা কেন হয়? প্যানিকটা হয় কারণ তুমি এক্সামের জন্য প্রিপেয়ার্ড না। আমরা অ্যাজ এ স্টুডেন্ট কী করি, সারা বছর পড়ি, অ্যাডমিশন টাইমে কী করি, সারা বছর পড়ি, কুত্তার মতো পড়ি, ক্লাস করি, লেখি, কয়দিন এক্সামে বসছি। সবচেয়ে মজার সিচুয়েশন তখন হয় যখন আমরা একটা জিনিস রিয়েলাইজ করি যে আমার বাসায় বসে একটা ম্যাথ পারা, আর ঢাকা ভার্সিটির এক্সাম হলে কার্জন হলের সামনে 6,000 মানুষজন দাঁড়ায় আছে, গার্ডিয়ান সহ, সবাই পড়তেছে, সবাই গোটা বাংলাদেশের সব কর্নার থেকে আসছে, সেই জায়গায় একটা এক্সাম হলে ঢাকা ভার্সিটির আমার আশপাশে 600-700 মানুষজন এবং 3জন স্যার গার্ড দিচ্ছে, ওই মোমেন্টে একটা ম্যাথ পারার মধ্যে আসমান জমিন তফাত আছে। আমার ব্রেন তখনই প্যানিক করে যখন ওই সিচুয়েশনটার সাথে আমি ইউজ টু না। তো সবচেয়ে বেস্ট কোর্স অফ অ্যাকশন হচ্ছে এক্সাম হল প্যানিক
অ্যাভয়েড করার জন্য, সেটা হলো প্রিপারেশন। যে তুমি যে কোনো এক্সামের আগে অবশ্যই আগে এক্সাম দিবা, অন্য একটা এক্সাম দিবা। কোচিংয়ে এক্সাম দাও, বড় কোচিংয়ে এক্সাম দাও, বাসায় বসে এক্সাম দাও, তোমার ক্ষমতা যত বড় পর্যন্ত যাওয়া যায়, যেই কোচিংয়ে সর্বাধিক স্টুডেন্ট ওই কোচিংয়ে যায় এক্সাম দিবা। এক্স্যাক্ট টাইম ধরে ঢাকা ভার্সিটিতে বা এইচএসসিতে বা এসএসসিতে যেই জায়গায় তুমি যেমনে লেখার প্ল্যান ছিল এক্স্যাক্টলি ওই প্ল্যানেই লিখবা। ওই প্ল্যানে লিখে লিখে যখন তোমার ব্রেন ইউজ টু হয়েছে, 7টা সৃজনশীল যখন প্রথম দিন তুমি লিখতে ধরবা 7টা সৃজনশীল ফিল আপ হবে না, বাট যখন তুমি 3-4টা এক্সামে 7টা সৃজনশীল লিখে আসো, তুই হ্যাভ অলরেডি হ্যাভ দ্য কনফিডেন্স। তুমি যখন উদ্ভাসের পরীক্ষায় সেন্ট্রালে টপ 10 করছো, ইউ হ্যাভ দ্য কনফিডেন্স যে আমি মেডিকেলও চান্স পাবো, কারণ উদ্ভাসের টপ 10 কেন চান্স পাবে না? তুমি কিউজি টেস্টের লিডার বোর্ডে কনস্ট্যান্টলি শুরু টেনে আসো, তোমার কেন চান্স হবে না? সো এক্সাম আগে থেকে দিয়ে মেন্টালি প্রিপারেশন নিতে হবে, যাতে ওই সিচুয়েশনে আমি ঠিক থাকতে পারি। আমাদের এই প্রিপারেশনটাতেই ঝামেলা। এরপরে হলো দোয়া। আমি একজন মুসলমান এবং আমার মা আমাকে একটা দোয়া শিখাইছিল, সেটা হলো ইয়া হাকিমু। এই আল্লাহর এই নামটা অনেক 100 বার না কতবার পড়তে বলছিল, রব্বি জিদনি ইলমা এবং আয়াতুল কুরসি। এই জিনিসগুলো যখন আমার প্যানিক অ্যাটাক উঠে তখন আমি পড়ি। তখন আমি যেই জায়গায় আমার ক্ষমতা শেষ সেই জায়গায় তার ক্ষমতা শুরু, তার কাছে মাথা নত করি। এখন আমি একজন মুসলমান, তুমি মুসলমান হইতে পারো, তুমি অন্য ধর্মাবলম্বী হইতে পারো, তোমাদেরও শ্লোক থাকতে পারে, তোমাদেরও কোনো দোয়া থাকতে পারে, সেটা পড়বা, সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাবা। এই বিলিফটা যদি রাখো যে উপরের একজন আছে তোমাকে হেল্প করার জন্য, তুমি দেখো তোমার প্যানিক অনেকাংশে কমে আসছে। এরপরে আসো, সেটা হলো রিয়েলাইজ ব্যাপারটা কি। দেখো, আমি এই সেশনের এবং অন্যান্য অনেক সেশনে একটা কথা অনেকবার বলছি, সেটা হলো তুমি যখন তোমার লাইফে যত বড় হবা তত দেখবা যেই এক্সাম তোমার লাইফে একটা সময় লাইফ অ্যান্ড ডেথ ছিল, যেই এসএসসিতে গোল্ডেনটা তোমার লাইফের সর্বাধিক চাহিদা ছিল, সেই পেপারটার কোনো দাম নাই, ওয়াক থু। যেই ভর্তি পরীক্ষা নিয়ে আনাস ভাই এত ভিডিও বানাইছে, যেই ভর্তি পরীক্ষার জন্য জীবনের মৃত্যুর আগের পর্যন্ত বসে, সেই ভার্সিটি অ্যাট সাম পয়েন্ট আমার লাইফে সবচেয়ে বড় রিগ্রেট হবে। সেই ভার্সিটি থেকে কোনো মতে পাশ করতে চাবো, সেই ভার্সিটির রেজাল্ট ওয়াক থু। যেই চাকরির জন্য আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে দিছি, সেই চাকরি কোনো কারণে আমি করি না, আমি একজন আজকে বিজনেসম্যান হয়ে গেলাম। বাস্তবতা এইটাই। লাইফ যত বাড়বে প্রবলেম তত বাড়বে, এবং আগের যেই ছোটোখাটো পরীক্ষাগুলো নিয়ে আমরা এত 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 প্যারা খাচ্ছি, সেটা আসলে লাইফে কোনো ইম্প্যাক্টই রাখবে না, এটাই বাস্তবতা। তো এই জিনিসটা পরীক্ষার হলে বসে যখন প্যানিক অ্যাটাক উঠবে, তখন রিয়েলাইজ করবা যে ভাইয়া, যে জিনিস নিয়ে তুমি আজকে এত প্যারা খাইতেছো, আজকে এই প্যানিক অ্যাটাকে যদি তুমি মরেও যাও, তাহলে তোমার লস। এই এক্সাম লাইফে অনেকবার দিতে পারবা, হয়তো বা বুয়েট এক্সাম একবারই দিতে পারছো, হু গিভস এ ফাক, বুয়েটে পড়লাম না, ঢাবিতে পড়লাম না, চান্স পাই নাই, গোল্ডেন পাই নাই, কী সমস্যা, কয়দিন খেয়াল রাখবে? প্রথম কথা হলো, আমরা এক্সাম হলে প্যানিক করি কারণ আমরা নিজেদের চেয়ে বেশি চিন্তা করি মানুষ কয়দিন খেয়াল রাখবে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, মানুষ কয়দিন। তোমরা যারা বড় ক্লাসের আসো, এইচএসসির আসো, কে তোমাকে এসএসসি রেজাল্ট জিজ্ঞেস করছে? যখন ভার্সিটিতে উঠবা কেউ তোমার এইচএসসি রেজাল্ট জিজ্ঞাবে না। যখন জব সেগমেন্টে যাবা তোমার ভার্সিটি নিয়ে কেউ টেন্সটি না। যখন চাকরি করবা, যখন ফ্যামিলি হবে, তখন বাকি সব পরিচয় বা তোমার ফ্যামিলি নিয়ে মানুষজন টেন্সটি। ইউ উইল অলওয়েজ হ্যাভ সামথিং এলস টু ওয়ারি অ্যাবাউট। সো এটা নিয়ে এত চিন্তা করার দরকার নাই। আরেকটা হলো ব্যাকআপ। তুমি দেখবা যে লাইফে যারা ভালো করে, বিশেষ করে যারা লাইফে অনেক ইজিলি উপরে যায়, মেজরিটি অফ দ্য টাইম তাদের একটা বড় অংশ থাকে তারা প্রিভিলেজড ফ্যামিলি থেকে বিলং করে। বিজনেসম্যানের ছেলেপেলেরা এত ইজিলি বিজনেসম্যান কেন হইতে পারে? একটা রিক্সাওয়ালার ছেলে কেন এত ইজিলি বিজনেসম্যান হইতে পারে না? রিজনটা কোন জায়গায়? একে হলো টাকার অভাব, দুই হলো ব্যাকআপের অভাব। রিক্সাওয়ালার ছেলে 1 লাখ টাকা ইনভেস্ট করে একটা বিজনেস স্টার্ট করার আগে চিন্তা করে, এই 1 লাখ টাকা আমার পুরো ফ্যামিলির সারা জীবনের সেভিংস, আমি যদি এই টাকাটা হারাই ফেলি আমার পুরো ফ্যামিলি পথে বসবে, আমার বাপের হয়তো বা কোনো অপশন থাকবে না মরে যাওয়া ছাড়া। ও টাকাটা নিয়ে আগাইতে পারে না। বিজনেসম্যানের ছেলে সেম 1 লাখ টাকা, কোনো যায় আসে না, এটা আমার বাপের হাতের ময়লা, আমি এখন ব্যবসা করব। ও রুথলেস হয়ে ফুল কনফিডেন্সে স্টেপ নেয় অ্যান্ড এক্সিকিউট করে, কারণ ওর একটা ব্যাকআপ আছে। এখান থেকে একটা লার্নিং আছে, সেটা হলো যে কোনো পরীক্ষায়, যে কোনো ভর্তি পরীক্ষায়, বিশেষ করে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার লাইফে যদি ব্যাকআপ থাকে, যে ঢাবিতে চান্স না পেলে কী হয়েছে, রাবি আছে, জাবি আছে, বইয়ে চান্স না পেলে কী হয়েছে, কুয়েট আছে, মেডিকেলে চান্স না পেলে কী হয়েছে, ডেন্টাল আছে, ডেন্টাল না হলে এএফএমসি আছে। সো দেয়ার ক্যান অলওয়েজ বি আ ব্যাকআপ অপশন তোমার লাইফের যে কোনো জায়গায়। চাকরি পরীক্ষা বিশেষ হয় না, ঠিক আছে, এই প্রাইমারি শিক্ষক নিয়োগ আছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ হয় না, ব্যাংকের জব আছে, ব্যাংকের জব হয় না, এইটা আছে। অলওয়েজ হ্যাভ এ ব্যাকআপ সেট ইন ইউর মাইন্ড। এইখানে যখন প্লান্টেড থাকবে, যদি এই দরজাটা বন্ধ হয় আমি এই দরজাটা ভাঙে দৌড় দিতে পারবো, এই দরজাটা কঠিন বাট ভাঙতে আমি পারবো, আমার শক্তি আছে। তোমার ব্রেন অটোমেটিক্যালি যখন এই ঝামেলাটা হবে নিজেকে বোঝাও, ঠিক আছে, ওকে, এটা খোলার চেষ্টা করি কিছুক্ষণ, নাহলে আমরা এদিকে যাবো। সো যাদের ব্যাকআপ প্ল্যান নাই তারা কিন্তু পরীক্ষা হলে বেশি প্যানিক করে। আমি এই জন্য ভর্তি পরীক্ষার আগে যেটা করছিলাম, আমি আহসানুল্লাহতেও পরীক্ষা দিয়েছি, অস্টেও পরীক্ষা দিয়ে আমি ফার্স্ট হয়েছিলাম। পড়ি নাই, ভর্তি হই নাই, যদি প্ল্যান ছিল না, বাট ফার্স্ট হয়েছি কেন, যাকে অ্যাটলিস্ট প্রাইভেটের মধ্যে অ্যাটলিস্ট মোটামুটি একটা ভালো ভার্সিটিতে পড়তে পারবো, এটা ছিল আমার কথা। তো
তা আমি ভর্তি পরীক্ষার আগে অনেক জায়গায় চান্স পায় বসেছিলাম। তুমি না পাইলেও পরীক্ষা দিয়ে বেড়াও, ওয়েটিংয়েও থাকো, তাও তোমার ব্রেন জানে যে না ভার্সিটি ওয়েটিংয়ে আছে, টানতে পারে, হ্যাভি ব্যাকআপ অপশন। সবশেষে একটাই কথা, এক্সাম হলে প্যানিক হইলে ওই একটা এজ ওল্ড কথা চলে আসে, কাম ডাউন, কাম ডাউন ব্রাদার, কাম ডাউন। একটু ঠান্ডা হইতে হবে, মাথাটা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এটাকে বলা হয় হলো AQ, অ্যাডভার্সিটি কোশ্চেন্ট। একটা সাধারণ মানুষ আর একটা মিলিটারি যোদ্ধার মধ্যে ডিফারেন্স হলো, সাধারণ মানুষ যখন দেখবে গোলাগুলি হচ্ছে, সাধারণ মানুষ যখন দেখবে তার হাতে গুলি লাগছে, সে প্যানিক করে এমন কিছু একটা করবে যার কারণে সে মারা যাবে। একজন যোদ্ধা কী করবে, ওর সামনে ওর ফ্রেন্ড গুলি খেয়ে পড়ছে, ফ্রেন্ডকে এক সাইডে রাখে, নিজের হাতে একটা গুলি লাগছে, ওটা ব্যান্ডেজ করে সে বন্দুকটা নিয়ে গুলি করতে করতে সামনে আগাবে, কারণ ও এই অ্যাডভার্সিটি কোশ্চেনটা নিজের উপর বিল্ড আপ করছে। সো কঠিন সিচুয়েশনে, প্যানিক সিচুয়েশনে যখন সবাই প্যানিক করে, সেই প্যানিকের মধ্যে নিজের মাথাটা কিভাবে ঠান্ডা রাখতে হয় এটা নিজেকে ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার খুব সিম্পল উপায় হলো, প্রতিবারই যখনই আমার প্যানিক লাগবে আমি এটা ফেস করব, যে না যা হোক আমাকে নিজেকে ঠান্ডা রাখতে হবে, যেমনি হোক আমাকে নিজেকে ঠান্ডা রাখতে হবে। যদি এই প্র্যাকটিসটা আমি করতে থাকি, অ্যাট সাম পয়েন্ট এটা আমার একটা পার্ট হয়ে যাবে। এটুকুই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী সেশনে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, টাটা।